মঞ্চে হাসি কান্নার সরঞ্জাম। জীবনটা কাব্য নয় রে, কঠিন বাস্তব। তাই তোকে শিক্ষা দিতে আমি ঠিক করেছি, আমার নাতবইরা চলে বেঁধে দেব এই সংসারের চাবিকাঠি। তাই নয়, রাই কোম্পানির সমস্ত দায় দায়িত্ব আমি ওর কাঁধে তুলে দিতে চাই। দেখো দাদু, আমি বলছিলাম সেটা তুমি চাইতেই পারো, কিন্তু দেখো দাদু, একটু একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলে হয় না? দেখো দাদু, ওর বয়সটা কম, এত কম বয়সে এত বড় গুরু দায়িত্ব সামলানো কি মুখের কথা? সেটা আমি বুঝে নেব। তুই তোর কর্তব্যটা পালন কর দাদু ভাই। আজ থেকে আমি যেন দেখি তুই আমার নাতবউকে আপন করে কাছে টেনে নিয়েছিস। আমি তোর কাছে আর কিচ্ছু চাই না রে দাদু ভাই। তুই শুধু আমার নাতবউকে একটু একটু ভালোবাসা দিস দাদু ভাই, একটু ভালোবাসা, একটু ভালোবাসা। তুমি বিশ্বাস করো দাদু, যেদিন এ বাড়িতে প্রথম এসেছিল সেদিনই ওর মধ্যে খুঁজে পেয়েছিলাম আমি আমার হারিয়ে যাওয়া রূপকথাকে। তাই তো মাঝে মাঝে ইচ্ছে করে স্বপ্নের রঙিন ভেলায় চড়ে কল্পনার সাগরে ভাসতে ভাসতে দুজনে মিলে পৌঁছে যাই কোনো এক ভালোবাসার দ্বীপপুঞ্জে, যেখানে থাকবে না কেউ, থাকবো শুধু তুমি আর আমি। আমি তোমার সুখ, তোমার স্বপ্ন, তোমার ভালোবাসা। ভালোবাসা? তবে এসো, তবে এসো। आंखों से तूने क्या कह दिया, दिल ए दीवाना भरने लगा, तन्हाई में हम मिले बारिश में शोले भरने लगा। আমার স্বপ্ন স্বপ্ন হবে কিনা জানি না, তাই তো মাঝে মাঝে ইচ্ছে হয় ওর সাথে আমার এই হৃদয়টাকে পাল্টা পাল্টি করি, যাতে বুঝতে পারে আমি ওকে কতখানি ভালোবাসি। ভালোবাসি ফুলেশ্বরী, তোমায় বড় ভালোবাসি। ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। ওগো ভগবান, ওগো দয়াময়, ও যেখানে থাকুক যেভাবেই থাকুক, ওকে তুমি ভালো রেখো ঠাকুর। কেন ঠাকুর, কেন কেন জীবনটা এইভাবে এলোমেলো হয়ে গেল? বলে দাও আমায়, তুমি বলে দাও ঠাকুর, আমায় তুমি বলে দাও, বলে দাও। দাও
হবে অবসান দাও বলে দাও হে ভগবান কত সহিয়া তোমার দুঃসহে জ্বালা হবে হবে অবসান দাও বলে দাও। আমারে ব্যথা বুঝবে কবে আমার ব্যথা বুঝবে কবে মন বেদনা কবে দূর হবে আমার ব্যথা বুঝবে কবে আমার ব্যথা বুঝবে কবে মন বেদনা কবে দূর হবে নিষ্ঠুর তুমি কেন এমন নিষ্ঠুর তুমি কেন এমন সহিতে আর পারি না দুঃসহে জ্বালা হবে হবে অবসান দাও বলে দাও হে ভগবান কত সহিয়া তোমার দুঃসহে জ্বালা হবে হবে অবসান দাও বলে দাও ঠাকুর বলে দাও কেন কেন জীবনটা এইভাবে এলোমেলো হয়ে গেল বলে দাও বলে দাও। না না, বাড়ি ফিরিনি আমার রঞ্জা আজও বাড়ি ফিরিনি। সেই যে কাউকে না জানিয়ে বাড়ি থেকে চলে গেছে, কেউ তার খোঁজ রাখে না। সে যে কোথায় আছে, কেমন আছে, কি করছে, একমাত্র ঈশ্বরই জানে। ও কি বোঝে না, ও কি দুদণ্ড না দেখতে পেলে আমি যে কেঁদে কেঁদে চোখের জলে বুক ভাসাই। বাবা এইভাবে কেঁদে কেঁদে খুব ভাসো না বাবা, তাহলে যে আরো অসুস্থ হয়ে যাবে। কি করে সুস্থ থাকবো রে মা, আমি কি করে সুস্থ থাকবো? ঘরের মেয়ে বাড়ির বাইরে বেকারটা হয়ে আছে। ওরে আমি বাবার সুস্থ থাকতে পারি বল মা? আমি রাজে ছাড়া বাঁচবো না রে মা, আমি রাজে ছাড়া বাঁচবো না। তুমি আর কেঁদো না বাবা, কষ্ট তো আমারও হচ্ছে ছোট বোনের জন্য, কিন্তু দিদি হয়ে আমি কি কেঁদেছি? তুমি তুমি আর এক ফোঁটা চোখের জল ফেলবে না বাবা, তুমি আর এক ফোঁটা চোখের জল ফেলবে না। মারে কান্নায় চোখের জল মোছা খুব সহজ রে মা, কিন্তু হৃদয়ের কান্না কেউ বুঝতে পারে না রে মা, কেউ বুঝতে পারে সেই না। জন্যই তো চোখের জলগুলোকে বাষ্পবিন্দু করে উড়িয়ে দিই। আমি আমার বোনের ফিরে আসার আশায় পথ চেয়ে বসে আছি বাবা। ঠিক আছে মা, আমার রঞ্জা যে এইভাবে চলে যাবে আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। বুঝতে পারছি না, আমিও বুঝতে পারছি না রঞ্জা কেন এমন একটা কাজ করলো। সেই জন্য তো চেয়েছিলাম হাজারো দুঃখের ভিতরে সুখের আলো আমি একদিন ঠিক খুঁজে পাবো, কিন্তু দুঃখের মেঘগুলো যে এত কালো, তার মাঝ থেকে সুখের আলো আমি খুঁজে পেলাম না রে বাবা। দুঃখ কষ্টকে বুকের মাঝে লুকিয়ে রেখে হাসি খুশি থাকার নাম জীবন হলো বাবা। জীবন নয়, এর নাম জীবন। বাবা আমাকে বুঝতে দিতে হবে না, তাহলে তো তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই ক্ষতির কথা যদি তুই ভাবতিস তাহলে আমাদেরকে অন্ধকারে রেখে তুই বাড়ির বাইরে থাকতিস না রে। দিদি সময় হলে আমি তোদের সব কথা বুঝিয়ে বলবো রে দিদি, সব কথা। এখন এই মুহূর্তে তোকে বলতে হবে এতদিন তুই কোথায় ছিলি? সেখানেই থাকি না কেন, তুমি তোমার মেয়ের অন্ধের উপরে চোখ বন্ধ করে ভরসা করতে পারো বাবা? ভরসা আমাদের আছে, কিন্তু জানতে চাওয়াটা কি অপরাধ? দিদি আমি তোদের দোষ ধরছি না রে দিদি, আমি শুধু বলতে পারবো না এই কদিন কিভাবে কোথায় আমি ছিলাম। বাবা তোকে বলতে হবে কেন তুই আমাদের কাছে সব কথা গোপন করছিস, বলতে পারতে। বাবা জানতে চেও না, বাবা জানতে চেও না, তোমার কোনো কথার উত্তর দিতে বাধ্য নই আমি। আমাদের চাই তুই যেখানে যা খুশি তাই করে বেড়াবে, আমরা তো মুখ বুজে সহ্য করব। দিদি
আমি যেখানে যা খুশি তাই করিনি। আমি শুধু অসুস্থ বাবার জন্য, তার হাঁটা অপারেশনের জন্য আমি যেমন করে হোক এই 5 লক্ষ টাকা জোগাড় করে নিচ্ছি। 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা? এত টাকা তুই কোথায় পেলি? জানতে চাস না, জানতে চাস না, তাহলে কি তোমার মাথাটা গরম হয়ে যাবে? গরম বাবা, তুমি আমার গায়ে হাত তুললে বাবা। মাঝে মাঝে চেনা মানুষগুলো অচেনা হয়ে যায়। দুঃখকে জানি দিদি, যে জীবনে কাউকে দুঃখ দিতে জানে না, ঘুরে ঘুরে দুঃখ কষ্টগুলো তারই কাছে ফিরে আসে। এই পৃথিবীতে সব থেকে অসহায় তো সে, যে নিজের দুঃখ কষ্ট লুকিয়ে সবার জন্য শুধু প্রাণ খুলে হাসে। কিন্তু তোর হাসি কান্নায় আমাদের আর কিছু যায় আসে না রঞ্জন। তুই যা করেছিস তা ক্ষমার অযোগ্য। দাদা, আমি কোনো অন্যায় করিনি। তুই বরং আত্মসুখের নেশায় স্বার্থপর হয়ে গেছিস। তুমি বলো, এতদিন কোন নরকে পড়েছিলে? বৌদি, স্বর্গ নরকের তফাৎটা নিশ্চয় তোমার চরিত্রটা পরে শিখবো না। ওই ওই, তোর বৌদির দিকে আঙুল না তুলে তুই তোর নিজের চরিত্রের কথাটা ভাব। ওরে, সবাইকে খারাপ ভাবলেও নিজেকে ধোয়া তুলসীর পাতা প্রমাণ করা যায় না। তুই কি জানিস তোর জন্য এই সমাজে আমরা আর মুখ দেখাতে পারছি না? উনুনে ধোয়া রান্নাঘরে 4 দেয়ালকে কালো করলেও আকাশের গায়ে তার কোনো দাগ কাটতে পারে না। জ্ঞানের বলে শুনিয়ে আমাদের কোনো লাভ হবে না বৌদি। আমাদের সব কথা, এই রঞ্জার সঙ্গে আর আমরা এক সংসারে থাকতে পারবো না। তুমি কি বললে বাবা? তুমি কি? ঠিক কথাই বলেছে। রঞ্জা এই বাড়িতে থাকলে এখনই এই মুহূর্তে এই সংসারটাকে আমি ভাগ করে দেবো। ভাগ। এমন সর্বনেশের কথা তুই বলিস না দাদা, এমন সর্বনেশের কথা তুই বলিস না। ওরে এই বাড়িটা ভাগ করিস না। এই বাড়িতে ছোটবেলা থেকে সুখে দুঃখে রাগে অনুরাগে আমরা বড় হয়েছি। এই বাড়িটা ভাগ হয়ে গেলে আমি যে বড় শান্তি পাবো না। দিদি, তুই দাদাকে একটু বুঝিয়ে বল না। বাবা, বাবা, তুমি তো বাড়ির গার্জিয়ান, তুমি একটু দাদাকে বলো, তাহলে দাদা ঠিক শুনবে। তুমি একটু দাদাকে বুঝিয়ে বলো না বৌদি, তুমি আমাদের কথা শোনো। তুই এমন কথা বলিস না, বলিস না দাদা। এই বাড়িটা তুই ভাগ করিস না, তুই আমার কথা শোন। শুনবো তোর কথা। চলে যা, চলে যা। তুই যা স্বাধীনতা দেখিয়েছিস তার বলে কাজ নেই। মুখে বড় বড় কথা বললে মহিষী নারী হওয়া যায় না। নারী শেষ কথা, এই সংসারকে এক রাখতে হলে এই রঞ্জাকে এক্ষুনি বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। তুমি কি বলছো বাবা? বৌদি তো ঠিক কথা বলেছে বাবা, বৌদি তো ঠিক কথা বলেছে। আমাকে নিয়ে যখন এত সমস্যা, তখন এই বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি বাবা। আমি যে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, সময় বদলে যায় জীবনের সঙ্গে, জীবন বদলে যায় সম্পর্কের সাথে। সম্পর্ক বদলায় না আপনজনের সাথে, শুধু আপনজনেরা বদলে যায় সময়ের সাথে। বিশ্বাস বাবা, হারিয়ে যাওয়া সূর্যটা ফিরে পেতে গেলে মানুষের 12 ঘন্টা সময় লাগে, কিন্তু বিশ্বাস জীবন থেকে একবার হারিয়ে গেলে সে কোনোদিন ফিরে আসে না বাবা, সে কোনোদিন ফিরে আসে না। চেষ্টা কর রঞ্জা, তুই শুধু বোঝার চেষ্টা কর। কি আর বোঝাবি রে দিদি, কি আর বোঝাবি? ছিঁড়ে ফেলেছে আমি ডায়েরির পাতা, যেখানে লেখা আছে অনেক সত্যের কথা। ছিঁড়তে পারি আমার মনের কথা, যেখানে লেখা আছে রাঙা মেয়ের ভাঙা জীবনে অনেক অনেক ব্যথা। ঠিকই বলেছে বৌদি, ঠিকই বলেছো। অভিনয়টা আমি ভালো শিখে গেছি, তবে কাউকে ভালোবেসে বা কষ্ট দিয়ে নয়, নিজেকে মিথ্যে হাসিয়ে আমার চোখে জলটা যদি তোমাদের হাসির কারণ হয়, তাহলে সারা জীবন আমি কাঁদতে রাজি আছি। একটা কথা মনে রেখো, একটা কথা মনে রেখো, সময়ের ফেরে একদিন সবকিছু বদলে যায়। আজ যাকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করে বাড়ি থেকে দাঁড়িয়ে দিচ্ছ, সময়ের ফেরে একদিন দাঁড়িয়ে কাছে নতজানু হয়ে তোমাদের ক্ষমা চাইতে হবে। ক্ষমা। চলে যা, চলে যা এখান থেকে। আমরা চিনতাম গ্রামের সেই সহজ সরল ফুটবলার রঞ্জাকে, শহরের এই নাচনে অনেক রঞ্জাকে আমরা কেউ চিনি না। চলে যা এখান থেকে, তোরই চোখের জল। আমি কাঁদছি, আজ আমার চোখের জলের দাম তোমাদের কাছে নেই। তবে একটা কথা মনে রেখো, আজ যে মিথ্যে কলঙ্ক দিয়ে তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ, একদিন আমারই চোখের জল তোমাদের জ্বলন্ত আগুন হয়ে তোমাদের মিথ্যে কলঙ্ক ছবিগুলোকে জ্বালিয়ে করে ছাই করে তোমাদের মুখে ফেলে দেবে। তারই মোটা মোটা ছাই, তারই মোটা মোটা ছাই, তারই মোটা মোটা ছাই। দেখো না বাবা, পিছু দেখো না। তোমাদের স্নেহ মায়া মমতার বন্ধন ছেড়ে চিরকালের মতো আমি চলে যাচ্ছি বাবা, চিরকালের বাবা। আমি চলে যাচ্ছি বাবা, আমি চলে যাচ্ছি।
তাহলে যাওয়ার সময় তোমার পায়ে অঞ্জলি দিয়ে যাচ্ছি আমারই রোজগার করা 5 লক্ষ টাকা, এটা নিয়ে তুমি তোমার হাত অপারেশন করে নিও বাবা। তাহলে যেখানেই থাকি না কেন আমি একটু শান্তি পাবো। এই টাকাটা তুমি নাও বাবা, এই টাকাটা তুমি নাও। আমি ভেসে চলেছি, জানি না কুল কিনারা পাবো কিনা, তবে যদি বেঁচে থাকি এই হতভাগিনী আবার তোমার কাছে ফিরে আসবে বাবা। কারণ তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না বাবা, তোমাকে ছেড়ে আমি থাকতে পারি না, বাবাকে দেখি দেখি। না না না, এটাকে কিছুতেই হাতছাড়া করা যাবে না। যখন যার পকেটে থাকো তখন তার হয়ে যাও। তাই তো ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন ওরে টাকা মাটি, মাটি টাকা, টাকা মাটি, টাকা মাটি, মাটি টাকা, মাটি টাকা, টাকা মাটি, মাটি মাটি টাকা। তা সে 2 নম্বরই ধান্দা করে রোজগার করলে হলো, আর সৎ পথে থেকেও রোজগার করলে হলো। টাকা 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 থাকলে আপনি ভালো বাড়ি বানাতে পারবেন, টাকা থাকলে আপনি দামি গাড়ি কিনতে পারবেন, টাকা থাকলে আপনি সমাজের বুকে মান পাবেন, টাকা থাকলে আপনি পরের বউকে বসে আনতে পারবেন। আর টাকা না থাকলে আপনার বউ, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ আপনাকে পাত্তাই দেবে না। তাই তো সমাজের বুকে বাঁচতে গেলে টাকা চাই, টাকা, প্রচুর প্রচুর টাকা। আজ আমি পেয়েছি লাখ লাখ টাকা, এই লাখ লাখ টাকা দিয়ে বানাবো কোটি কোটি টাকা। তখন সমাজের সবাই আমার দিকে তাকিয়ে বলবে কি বলবে? সালাম সাহেব, 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 সালাম রঞ্জনা, 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 ওই একটাই মাত্র মেয়ে, কিন্তু আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। আমি কিছুতেই বুঝতে পারছি না রায় কোম্পানি থেকে কাগজপত্রগুলো নিয়ে রায় মুখার্জির কোম্পানির বাড়িতে গেল কেমন করে। আর তোমরা সব হাত পা গুটিয়ে বসে আছো। আমি কি করবো? আমার কি দোষ? সবটা তো বড় মালিকের হুকুম। হুকুম বলে খারাপ, তুমি তো ওই সময় একটা ফোন করে বুঝাতে জানেন। আরে সে সময় বা সুযোগ চলে রঞ্জন মুখার্জি দিলে তো চলে হাওয়ার থেকে এসে সমস্ত পেপার দিয়ে ঝড়ের গতিতে বেরিয়ে গেল। খুব ভালো হলো, রঞ্জন মুখার্জি একাই আমাদের পিছনটা একেবারে টাইট করে ছাড়বে। গোবিন্দ, আমার মাথাও খারাপ, পেটও খারাপ, আমার মাথায় কিন্তু তাও তাও করে আগুন জ্বলছে। কাজের বেলায় অষ্টবম্ভ, আর পয়সার বেলায় সব জগদম্ভ। সব সারা হাত পেতে বসে আছে। মাথা ঠান্ডা করা যাবে, মাথা ঠান্ডা। এবার আমাদের হাত ঘাট বেঁধে কাজ করতে হবে।
আমারও সংখ্যা কিন্তু অন্য জায়গায় রাজস্ব রায় চৌধুরী যদি সবকিছু চলে যায় আর রঞ্জনা মুখার্জি যদি সংলাপ রায়কে চাকিয়ে দেবে তাহলে আমার জীবনে একটা কেলের ক্ষেত্রে ঘটে যাবে। তোমাদের একটাই কাজ, শালী রঞ্জন মুখার্জির বিরুদ্ধে রং নাম্বার লাগাতে হবে, রং নাম্বার। গোবিন্দ, আমি সারা ভোজ গোবিন্দ, সত্যনাশে আনন্দ। মাথা গরম করবে না, একদম তো মাথা গরম করিয়ে দেবে না। আমার মাথায় কিন্তু দাও দাও করে আগুন জ্বলছে। কি মুশকিল, আপনার মাথাটা গরম হয়ে গেলে আমার পা থেকে মাথার চুল পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। কোনো কথা নয়, এই মুহূর্তে আমার কাজ চাই। কাজ তো আমি অলরেডি শুরু করে দিয়েছি বস। হলে বলে কৌশলে রঞ্জন মুখার্জির পরিবার ভাঙনের মুখে আমাদের খুব একটা লাভ নেই গোবিন্দ, ওই রঞ্জনা মুখার্জির লাইফটাকে হেল করতে হবে। ঠিক, একদম তুমি ঠিক কথাই বলেছ তৃষা। রঞ্জনা মুখার্জির বাড়ি থেকে রঞ্জনা মুখার্জি যাতে সাজাতে পারে তবে সাজাবে। রঞ্জনা মুখার্জি করে তুলবে একটা যত গৃহ আগুনে জলে পুরো ছাই হয়ে যাবে। নিজের হাতে সাজানো এই মুখার্জি পরিবার, শুধু তাই নয়, এই নয় পরিবারের কাছে রঞ্জনাকে সাজাবো নাম্বার ওয়ান ক্রিমিনাল। এমন একটা বুলবিন সাজাও শিবেন, ওই রায় পরিবার আর ওই মুখার্জি পরিবার ওই রঞ্জনা মুখার্জির মুখে চাপবে কিনার থুতু। একদম তুমি ঠিক কথাই বলেছ তৃষা। এতদিন এই শিবেন চৌধুরীর ভালো মুখোশ খেলা দেখেছ, এইবার দেখবে শিবেন চৌধুরীর ভয়ঙ্কর খেলা। নাম্বার ওয়ান আলুয়া কায়দা করে ওই রঞ্জনা মুখার্জি থেকে উদ্ধার করে নিয়ে আসবে হিসাবে। নাম্বার 2 মুখার্জি বাড়িতে গোবিন্দ তুমি যাবে, ওই নকল বই নাটকটাকে এত সুন্দর করে রসিয়ে বলবে যাতে রঞ্জনা মুখার্জিকে তোমাকে সাজাতে হবে। ওই মেয়েটা একটা কলঙ্কিনী, সে একটা চরিত্রহীন। রায় কোম্পানির একমাত্র উত্তরসূরি সংলাপ রায়, তার বুকে কাল্লাগিনী হয়ে সবল মারবে। তারপর আমি লিখবো একটা নতুন নাটক, যে নাটকের দুর্ভাগ্য হবে নাট্যকার, প্রতারণা হবে পরিচালক, আর ষড়যন্ত্র প্রযোজক হবে রঞ্জনা বধের পালা। আর সেই পালার নাম হবে ভাঙা জীবন। মিথ্যে বিশ্বাস করুন, ফাইলের ব্যাপারে আমি বিন্দু বিসর্গ জানি না। তোমার উপরে ভরসা রেখে যে বিশ্বাস আমি করেছিলাম সেই বিশ্বাসে তুমি বিষ ঢেলে দিয়েছ। বুঝতে পারছি না ফাইল চুরির ব্যাপারে আপনি আমায় কেন সন্দেহ করছেন? শুধু ফাইল চুরি নয়, আমার কাছে তোমার চরিত্রটাই খুব রহস্যজনক। চুপ করুন দাদু, বাজে কথা বলবেন না। আমি কিন্তু নিজের বিবেক থেকে মন্ডপ রেখে চরিত্র বিক্রি করিনি। কিন্তু নকল না পৌঁছে যে তুমি যে আমার সমস্ত সম্পত্তি চুরি করতে এসেছো তার জলজান্ত প্রমাণ আমার হাতেই আছে। সে প্রমাণ আমি কোনোদিনই দেওয়ার চেষ্টা করবো না। আমি নীরবে নিভৃতে চোখে জল ফেলবো, সময় এসে একদিন সমস্ত তার প্রমাণ দিয়ে যাবে। তুমি কি ভেবেছিলে তোমার নোংরা বদবুদ্ধির কথা কাক প্রকৃতিও টের পাবে না? তুমি একা তো হাত তুলসীর পাতা, তাল পাতার তুলসীর পাতা তফাৎটা তুমি বোঝো না বলেই তো আজ দুটোকে একাকার করে দিতে চাইছো দাদু। আমাকে কিছু বলার আগে ওকে জিজ্ঞেস করে দেখ শিবেন চৌধুরীর সঙ্গে ওর কিসের সম্পর্ক। দাদু চুপ করুন। শিবেন ও শিবেন চৌধুরীকে নিয়ে মিথ্যে গল্প ফেদে আপনি আমার চরিত্রে গাড়ি ছিড়াতে চাইছেন। আর আগে তুমি বলো শিবেন চৌধুরী তোমার কে? এই প্রশ্নের উত্তরটা আজ তোমার মুখের উপর ছুড়ে দিয়ে প্রমাণ করে দেবে তুমি ভুল করছো দাদু, ভুল। এই সঙ্গে সঙ্গে তোর ভুলটা বেড়ে যাবে ওদের ওই ছবিগুলো দেখে, যে ছবিগুলো আমি নিজের চোখে দেখে গেছি। ছবি? আর আমার কথায় যদি বিশ্বাস না হয় তাহলে নিজের চোখে দেখে নে ওদের দুইজনের বিয়ের পর। আপনি কোথায় পেলেন? সে কৈফিয়ত আমি তোমাকে দেব না। আর সবকিছু জানার পর একটা ব্যভিচারিণী নোংরা চরিত্রহীনার মুখ আমি দেখতে চাই না। সংলাপ, এই সংলাপ, তুই যদি আমার দাদু ভাই হোস তাহলে ওকে এই মুহূর্তে ঘর ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বার করে দে। চমৎকার চমৎকার। চারিদিকে দেখি শুধু বিশ্বাস আর স্বপ্ন ভাঙার খেলা। দিনের শেষে জমা হয়ে থাকে শুধু
অবহেলা। সংলাপ সংলাপ, তুমি বিশ্বাস করো, তোমার চোখের জলের প্রতিটা বিন্দুকে ফুল ভেবে আমি আমার ভালোবাসার মালা গেঁথেছি। আমায় তুমি বিশ্বাস করো সংলাপ। বিশ্বাস? বিশ্বাস ছিল ফুলেশ্বরী, বিশ্বাস ছিল সূর্যে গ্রহণ লাগে, চাঁদের গায়ে থাকে কলঙ্ক, কিন্তু তোমার চরিত্রে কোনো কালিমা থাকতে পারে না। কিন্তু আজ নিজের নিঃশ্বাসটাকে বিশ্বাস করতে আমার বড্ড কষ্ট হচ্ছে, কষ্ট। অনেক কষ্ট, আমি দুঃখ পাই না কেন জানো? কারণ জীবনের কিছু কিছু কষ্ট নষ্ট উঠে দাঁড়াতে শেখায়। কিন্তু তুমি যে এতটা নিচে নেমে যাবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। তোমার মধ্যে খুঁজে পেয়েছিলাম আমি আমার হারিয়ে যাবার রূপটাকে। মনে 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 কত রঙিন স্বপ্নের জাল আমি বুনতে শুরু করেছিলাম, অথচ তুমি বিশ্বাস করো সংলাপ, আমার কোনো দোষ নেই, সবাই শিবের চৌধুরী সাজানো নাটক, আমার কোনো দোষ নেই, তুমি বিশ্বাস করো। তুমি কোনো কথা বলবে না। আজ তুমি আমাকে এইভাবে ঠকালে। আমি কারো দয়া মায়া করুণা কিছুই চাই না। আমি যে যন্ত্রণার আগুনে পুড়ে ছাই হয়ে গেলাম। ভালোবাসা আমার কাছে ধুধু এক মরুভূমি। সেই ভালোবাসা হতে পারে সৃষ্টির নতুন ফুলকে ফোটাতে। প্রতিটা বাগানে লেখা থাকে ফুল ছেঁড়া নিষেধ, তেমনি যদি প্রত্যেকটা ভালোবাসার মাঝে লেখা থাকতো মন ভাঙা নিষেধ, তাহলে বোধহয় পৃথিবীর সব বাসাগুলো খুব ভালো থাকতো। ভালো যদি মেয়ে হতে তাহলে বুঝতে প্রতিটা মেয়ের ভালোবাসা মানে শুধু ব্যথার বেদনা। মেয়েরা যতটা দুঃখ পেলে কাঁদে, তার চেয়ে অনেক বেশি দুঃখ যন্ত্রণা সব ছেলেরাই বুকের মধ্যে লুকিয়ে রেখে হাসে। তুমি পারবে আমার সেই ভালোবাসাকে আবার ফিরিয়ে দিতে? বুঝতে পারছো না আমি কত অসহায়? পারবে না সৃষ্টির ফুলকে নতুন করে ফোটাতে? আমি নিরুপায়। কেন পারছো না? কেন নিরুপায়? কেন আমার ভালোবাসাকে ফিরিয়ে দিচ্ছ? বলে কেন গ্রহণ করতে পারছো না? বলে কেন কেন কেন? পারছি না। চলে যাও, চলে যাও, তুমি আমার থেকে সামনে থেকে চলে যাও। আমি তোমাকে সহ্য করতে পারছি না। যাও। বেশ, যাচ্ছি সংলাপ, যাচ্ছি। আমি তোমার কাছ থেকে চিরকালের মতো চলে যাচ্ছি। আর কোনোদিন ভালোবাসার দাবি নিয়ে তোমার সামনে এসে দাঁড়াবো না। তবে যাওয়ার সময় তোমাকে একটা কথা বলে যাই। আজ তুমি আমার পাশ থেকে সরে গেছো, কিন্তু তোমার সব স্মৃতি, তোমার ভালোবাসা আমি সারা জীবন আমার হৃদয়ে জমা করে রাখবো সংলাপ, জমা করে রাখবো। ফুলেশ্বরী, দেখো না, দেখো না সংলাপ, ওই নামে তুমি আমায় ডেকো না। যদি পারো সত্যি সত্যি ফুলেশ্বরীকে তুমি ভুলে যাও, ভুলে যাও। আমার এই জীবনটা যেন ভাঙা এক নৌকা, ভাগ্যের তরিটা ভাসতে ভাসতে কোন তীরে গিয়ে ফিরবে তা কেউ জানে না। তাই তো বুঝিনি এই জীবনের কিবা দাম। ভালোবাসা, ভালোবাসা ঘৃণারই এক নাম। ঘৃণা আছে বলেই তো ভালোবাসার এত দাম সংলাপ। কি তৃষা, তুমি হঠাৎ সময় আমার কাছে? দেখো তৃষা, আমার মানসিক অবস্থা ভালো নেই। কি জন্য এসেছো তাই বলো? তোমার সঙ্গে আমি কত বাজে ব্যবহার করি। আমি ভুলে গেছি, আর কিছু বলবে? বলো তৃষা, বলো। তোমার সঙ্গে কত কটু কথা বলছি, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। তুমি আমাকে ক্ষমা করো সংলাপ। এই দেখো তৃষা, কেউ
কেউ যদি তার নিজের চোখের জলে নিজের ভুলটা স্বীকার করে তাহলে এমনিতেই তার প্রায়শ্চিত্ত হয়ে যায়। তুমি ঠিক বলেছো সংলাপ, তুমি ঠিক বলেছো। নিজের সাজাটা যে নিজের হাতে লিখতে পারে সেই তো সত্যিকারের মানুষ। আর আমাকে সেই মানুষ হওয়ার সুযোগ থেকে তুমি তুমি আমায় বঞ্চিত করো না সংলাপ, তুমি আমায় বঞ্চিত করো না। হ্যাঁ, আজ রাখি পূর্ণিমা, আর এই রাখি পূর্ণিমার পুণ্য তিথিতে আমি তোমার হাতে বেঁধে দিতে চাই এই পবিত্র সম্পর্কের প্রতি এই রাখি। রাখি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রাখি বন্ধনে ওই আকাশের মতো নির্মল হোক তোমার আমার